আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেসের ক্লাস নাম্বার 8। আজকে আমরা কাটিং স্পিড, ফিড এবং ডেপথ অফ কাট এই জিনিসটা বুঝবো এবং এই রিলেটেড কিছু অঙ্ক করব। আর মেশিনিং টাইম একটা পেপার আছে, ওইটা নিয়ে আমরা কিছু অঙ্ক করব, সূত্র দেখে অঙ্ক করব। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ না, কারণ এই জিনিসটা আসবে না, শুধুমাত্র আসবে যেটা কাটিং স্পিড, ফিড এবং ডেপথ অফ কাট কাকে বলা। কিন্তু এই জাতীয় যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো পরীক্ষায় না আসার সম্ভাবনা একেবারেই নাই, আসার সম্ভাবনা একেবারেই নাই, কারণ এগুলো অনেক দিন যাবত আসে না। তাহলে আমরা প্রথমে কাটিং স্পিড, ফিড এবং ডেপথ অফ কাট কি এই জিনিসটা আগে বুঝি, তারপরে আমরা অঙ্কে চলে যাব। প্রথমে আমরা কাটিং স্পিড এটা শিখি, এটা দেখি আগে। কাটিং স্পিডের সংখ্যাটা দেখো একটু। ঘূর্ণায়মান জবের পরিধি বরাবর কাটিং টুল প্রতি মিনিটে যত মিটার দূরত্ব রেখে তাকে কাটিং স্পিড বলা হয়। স্পিড মানে বেগ, মানে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, এটা করলেই বেগ হবে। বুঝতে পারছি? মানে কাটিং স্পিড মানে কি? অতিক্রান্ত দূরত্ব ভাগ হয়েছে সময়, এটা হচ্ছে কাটিং স্পিড। কাটিং স্পিড সূত্র হচ্ছে সিএস। সিএস মানে কাটিং স্পিড, মানে বেগ বলতে পারো, ভি ইজ ইকুয়াল টু পাই ডিএন। এই সূত্রটা কীভাবে আসলে, এই সূত্রটা আমরা দেখবো এখন। তার মানে কাটিং টুল জবের মধ্যে পরিধি বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে সময় দিয়ে যদি ভাগ দেই আমরা, তাহলেই বেগ পাওয়া যাবে। আবার বলতেছি দেখো, কাটিং টুল জবের পরিধি বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে বেগ পাওয়া যাবে। মানে বেগ ইজ ইকাল টু এস ভাগ টি, বেগ ইজ ইকাল টু এস ভাগ টি। এই চিত্রটা দেখো, আমরা যে চিত্র ছিল আমাদের, এটা যে কাটিং টুল, তাই না? এই জবটা কিন্তু ঘুরবে, এটা জব, এই যে কার্যবস্তু এটা জব, এটা ঘুরবে। আমরা সংখ্যার মধ্যে দেখলাম যে কাটিং টুল জবের পরিধি বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকে সময় দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু কাটিং টুল আসলে এই জবের পরিধি বরাবর না, এই যে এই বরাবর কোনো দূরত্ব অতিক্রম করবে না। এই দেখো, এই যে, বরং কাটিং টুল স্থির থাকবে, এই জবটাই ঘুরে মনে হবে কি যে কাটিং টুলই ওই দূরত্ব অতিক্রম করতেছে। আসলে কাটিং টুল চুপচাপ বসে থাকবে, জবটা ঘুরবে। তাহলে এখানে আছে কোথায়? এখানে আছে, এখানে মনে করো, ধরি আমি এখানে আছে, কাটিং টুলটা কোথায় আছে? এখানে আছে, তাই না? কাটিং টুলটা আছে কোথায়? এখানে আছে, এই যে এখানে। এটি যদি ঘুরে এখন, এই যে এই জবটা যদি ঘুরলে এই বিন্দুটা কি এখানে থাকবে? এই বিন্দুটা চলে যাবে। তার মানে কাটিং টুল সামনে যাচ্ছে। জব ঘুরতেছে মানে কি? কাটিং টুল সামনে যাচ্ছে পরিধি বরাবর, মানে কাটিং টুলের ডিরেকশন হবে তোমার এই বরাবর। কাটিং টুল আমরা ধরে নিতেছি কাটিং টুল ঘুরতেছে, কিন্তু আসলে কাটিং টুল ঘুরবে না, ঘুরবে কে? জব। কাটিং টুলের ডিরেকশন হয়েছে তোমার এইদিকে, কাটিং টুল এইদিকে যাবে, মানে এটা ঘুরবে। এই জবটা যদি ঘুরে তাহলে কাটিং টুল আসলে এইদিকে যাবে। তাহলে এইদিকে যে দূরত্ব অতিক্রম করতেছে পরিধি বরাবর, দেখো যে পরিধি বরাবর যে দূরত্ব অতিক্রম করতেছে, সেই দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ দেই তাহলে কি হয়ে যাবে? আমরা পাওয়া যাবে। আচ্ছা, পরিধি মানে কত? এই যে এই জবটা তো গোলাকার, পরিধি মানে হচ্ছে পাই ডি, পরিধি মানে হচ্ছে পাই ডি, ঠিক আছে? তাহলে একবার যদি ঘুরে, তা কাটিং টুল কত দূরত্ব অতিক্রম করবে? পাই ডি পরিমাণ। এই জবটা তো আসলে গোলাকার, আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওই জবটা তো আসলে গোলাকার। জবটাকে যদি আমি এরকম ধরি, এই যে গোলাকার জব, এটা কাটিং টুল আছে বর্তমানে এখানে, এই যে এখানে আছে কাটিং টুলটা। তো এটা ঘুরবে, এটা যদি ঘুরে তাহলে এই পরিধি বরাবর যাতায়াত করবে না? তাহলে একবার যদি ঘুরে, এই জব যদি একবার ঘুরে, তো দূরত্ব হচ্ছে কত? এস ইজ ইকাল টু হবে পাই ডি, এস ইজ ইকাল টু পাই ডি। আমরা যদি এটা একবার ঘুরে তাহলে দূরত্ব হবে পাই ডি, দুইবার ঘুরলে কত হবে? 2 পাই ডি, তিনবার ঘুরলে কত হবে? 3 পাই ডি, তাই না? তাহলে আমরা এই অতিক্রান্ত দূরত্ব বেগ বের করতে বলছি, আমাদের বেগ ইজ ইকাল টু কত হবে? এস ভাগ টি, এস ভাগ টি। আচ্ছা, এখানে বেগকে আমরা বেগ বলবো না, এই বি বলবো না, আমরা বলবো সিএস, কাটিং স্পিড। এই বেগ রে বেগ না বলে এখানে বলছে কি? সিএস বলছে। সিএস ইজ ইকাল টু কি হবে? এস এর মান কত? পাই ডি ভাগ টি। এখান থেকে বেগ বের হয়ে যাবে, সিএস ইজ ইকাল টু পাই ডি ভাগ টি। এখন যদি একবার যদি ঘুরে তাহলে হবে পাই ডি, দুইবার ঘুরলে হবে পাই ডি 2, তিনবার ঘুরলে হবে পাই ডি 3। তার মানে সময়ও তোমার 3বার নিতে হবে। তা আমি যদি 4বারের জন্য লিখি, সূত্রটা হবে এরকম, দেখো, সিএস ইজ ইকাল টু হবে পাই ডি ইন্টু 4 ভাগ টি।
পাই ডি ইন্টু 4 বা টি। আমি যদি এন বারের জন্য সূত্র লিখি তাহলে দেখো এই দেখো এন বারের জন্য সূত্র লিখতেছি, তাহলে এটা হবে তোমার পাই ডি এন, পাই ডি এন, তাই না? লেখা যায় না? একবারের জন্য যদি পাই ডি 1, দুইবারের জন্য পাই ডি 2, তিনবারের জন্য পাই ডি 3, চারবারের জন্য পাই ডি 4 আর এন বারের জন্য পাই ডি এন। আচ্ছা, যখন আমরা এন দিব এখানে, এন এর এককটা হচ্ছে তোমার এই যে এরকম আর পি এম অথবা আর পি এস, মানে পার সেকেন্ডে, রেভলিউশন পার সেকেন্ড অথবা রেভলিউশন পার মিনিট। যখন আমি এখানে এন দিব তাহলে নিচে টি দেওয়ার দরকার নেই, যখন আমি এখানে এন দিব তখন আর নিচে টি দেওয়ার দরকার নেই। তাহলে সূত্রটা কি হবে বলে দেখি, সূত্রটা হবে এরকম সিএস ইজ ইকাল টু পাই ডি এন, নিচে টি দেওয়ার দরকার নাই, নিচে টি দেওয়ার দরকার আছে কারণ এন এর সাথে কিন্তু টি আছে, এন এর সাথে কিন্তু সময় আছে, মানে এনটা তো রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার মিনিট। তাহলে কাটিং স্পিড বের করার সূত্র হয়েছে এটা সিএস ইজ ইকাল টু পাই ডি এন। এটা হলো কাটিং স্পিড, এটার নাম কি কাটিং স্পিড। এখন আসো ডেপথ অফ কাট কাকে বলা হয়। ডেপথ অফ কাট, ডেপথ অফ কাট সোজা জিনিস, মানে আমরা যখন কাটবো কাটার সময় এই যে কাটিং টোলটা ভিতরের দিকে যতটুকু যাবে কাটার সময়, এটা তো এখানে থাকবে না, এটা এই দিকে যাবে। আমরা যখন তোমার ক্রস ক্রস লাইট দিয়ে আমরা কি করবো, এটা কাটিং টুলটার সামনে দিব, এই কাটিং টুল ঠিক যতটুকু সামনে দিব ততটুকু সে কাটবে, তার মানে কাটার গভীরতা, এটার নাম কি ডেপথ অফ কাট। মানে কাটিং টুল যতটুকু সামনে দিব তাকে বলা হয় ডেপথ অফ কাট। আর আমাদের যেটা আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ফিট, ফিট কাকে বলা হয়। আমরা জানি যে এটা ঘুরবে, এই যে এটা ঘুরবে, এটা ঘুরবে না, জব ঘুরবে, জব ঘুরলে কিন্তু কাটিং টুলটা কিন্তু এখানে চুপচাপ বসে থাকবে না, কাটিং টুল এইদিকে যাতায়াত করবে। কাটিং টুল কোন দিকে যাবে, জব যখন ঘুরবে কাটিং টুলটা এদিকে যাবে, এদিকে যাবে না। আচ্ছা, এখন ফিট কাকে বলে আমি দেখি। ফিট হচ্ছে জব একবার ঘুরলে কাটিং টুল ঠিক যতটুকু দূরত্ব যায় তাকে বলা হয় ফিট। জব একবার ঘোরার ফলে এই যে জবটা, জবটা যদি একবার ঘুরে, এই যে জবটা যদি একবার ঘুরে, এই যে এইটা যত দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি ফিট। কিরকম দেখো, ধরো জবটা ঘুরতেছে, তাই না, জবটা ঘুরতেছে আর কাটিং টুলটা ওইদিকে যাচ্ছে, জব একবার ঘূর্ণন দেয়নি এখনো, এই যে একবার ঘূর্ণন শেষ হইলো, তো কত দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বকে বলা হয় ফিট। এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটাকে বলা হয় কি ফিট। ফিট কোনটুকু দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই ফিট হচ্ছে তোমার এই যে এইটুকু, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে ফিট। মানে জব একবার ঘুরলে, জব যদি একবার ঘুরে, এটা যদি একবার ঘুরে, কাটিং টুল এখান থেকে এখানে আসে, তাহলে একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি ফিট। একবার ঘোরার পরে যে দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হয় ফিট। বুঝতে পারছো? আচ্ছা, ফিটের সংখ্যাটা আমরা দেখে আসি একটু, ফিটের সংখ্যাটা দেখে আসি। ফিট জবের প্রতি ঘূর্ণনে উহার সারফেসে সমান্তরাল কাটিং টুল যে দূরত্ব অতিক্রম করে তাকে ফিট বলা হয়। ইহার একক মিলিমিটার পার রেভলিউশন, সাধারণত ফিট 0.1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। মিলিমিটার পার রেভলিউশন, এককটা খেয়াল রেখে কিন্তু, এই যে এখন দেখো এককটা কি আছে, মিলিমিটার পার রেভলিউশন। আচ্ছা, আমরা এখন মেশিনিং টাইমটা শিখবো। মেশিনিং টাইমটা কি এটা দেখব। ধরো আমরা একটা টার্নিং করব, আমরা একটা বস্তুকে টার্নিং করব, একটা বস্তু নিলাম, এই বস্তুটাকে আমরা টার্নিং করতেছি। পুরাটা টার্নিং করতে হবে, কিন্তু টার্নিং করে এই পর্যন্ত আসছে, মানে কাটিং টুলটা এখানে ছিল, এই কাটিং টুলটা এখানে ছিল, এখান থেকে কাটিং টুলটা এদিকে আসছে। তাহলে কাটিং টুলটা কত দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা হয়েছে এই যে এইটা, কাটিং টুলের অতিক্রান্ত দূরত্ব হয়েছে তোমার এল, কাটিং টুলের অতিক্রান্ত দূরত্ব হয়েছে এল। এখন এই এল পরিমাণ দূরত্ব অতিক্রম করতে, মানে এই যে এতটুকু জায়গায় টার্নিং করতে, এই যে এখান থেকে এতটুকু জায়গায় টার্নিং করতে যে সময়টা লাগছে, সময়টা বের করার একটা সূত্র আছে, টি ইজ ইকাল টু এল ভাগ এনএস। এটা হচ্ছে এই টার্নিং করতে কত সময় লাগবে এটা বের করা, মানে এখান থেকে কাটিং টুলটা এখানে গেল, এইটুকু যাইতে কতটুকু সময় লাগলো তার, এই সময় বের করার সূত্র হচ্ছে টি ইজ ইকাল টু এল ভাগ এনএস। এখানে টি মানে হচ্ছে সময়, কাটিং টুল অতিক্রান্ত সময় বা কাটার সময়, টি মানে কি সময়, ঠিক আছে। তারপরে আছে তোমার এন মানে হচ্ছে আরপিএম অথবা আরপিএস, আরপিএম অথবা আরপিএস।
মানে রেভলিউশন পার মিনিট অথবা রেভলিউশন পার সেকেন্ড। আর এসটা হচ্ছে তোমার ফিড, এসটা কি ফিড, ওই যে একটু আগে যেটা বললাম ফিড, এই ফিডের একক হবে মিলিমিটার পার রেভলিউশন, এসের এককটা হবে কি মিলিমিটার পার রেভলিউশন। বুঝতে পারছো? এটা গেলো টার্নিং এর ক্ষেত্রে সময়, এটা গেলো টার্নিং এর ক্ষেত্রে সময়। এখন আমাদের আসলে এই অঙ্কগুলো তো গুরুত্বপূর্ণ না, তারপর আমি দেখা দিই যে সময়টা কিভাবে বের করে। এটা আসলে টার্নিং এর জন্য সময়। আমি যদি বলি ফেসিং করব, ফেসিং এর জন্য সময় কত হবে? ফেসিং এর জন্য একটা জব নিলাম, ধরো এরকম ফেসিং এর জন্য একটা জব নিলাম, ফেসিং করব। ফেসিং করা মানে যে এই পাঁচটা অপারেশন করব আমরা। তাহলে কাটিং টুল এখান থেকে যাত্রা শুরু করবে, যে এখান থেকে কোন দিকে যাবে কাটিং টুলটা? এখান থেকে যাবে সামনের দিকে। সামনের দিকে কতটুকু পর্যন্ত যাবে সে? এই সেন্টার পর্যন্ত গেলেই হবে। তার মানে সামনে থেকে তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে, মানে এলটা কত হবে? এই যে এইটুকু। আমাদের ই করার সময় এল কত ছিল? এখান থেকে এইটুকু। এখন এল কতটুকু? এই রেডিয়াস, এই 8টা হয়েছে তোমার এল, 8টাকে বলা হয় কি এল। তাহলে এখন যদি সূত্র লিখি, মেশিন টাইমের সূত্র কি? তাহলে টি ইজ ইকাল টু হবে এল ভাগ এনএস। এল এর বদলে আমরা কি লিখবো? আর ভাগ এনএস। এল এর বদলে আমরা লিখবো ব্যাসার্ধ ফেসিং এর জন্য, ঠিক আছে? আবার ড্রিলিং এর জন্য কি হবে? ড্রিলিং এর জন্য হবে, ধরো একটা ড্রিল করবা তুমি, এটা ড্রিল করবা তুমি, এটা একটা পুরুত্ব আছে টি, এই ড্রিল বিট দিয়ে তুমি ড্রিল করবা, এই যে এই ড্রিল বিট দ্বারা, এই ড্রিল বিট দিয়ে ড্রিল করবা। তো ড্রিল করলে এটা নিচের দিকে যাবে, যেরকম নিচের দিকে যাবে, কত দূরত্ব তুমি কম করবে? টি। এই যে এখান থেকে এটুকু দূরত্ব কত? টি। কিন্তু ড্রিলের ক্ষেত্রে আসলে টি হবে না। ড্রিলের ক্ষেত্রে এই ড্রিলটা কিন্তু এখানে আসার পরে এই মাথাটা বের হয়ে যাবে, এই মাথাটা যখন এদিক দিয়ে যখন আসবে, তখন টি দূরত্ব অতিক্রম করার পরে আরো কিছু দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটা বলা হয় ডি ভাগ 3। ড্রিল মেশিনের যে ব্যাস আছে, এই ব্যাসটা দিয়ে ডি ভাগ 3। এখান থেকে যে এদিকে আসলো, আসার পরে যে টি দূরত্ব অতিক্রম করবে না, বরং ড্রিল মেশিনের ড্রিল বিটের যে মাথাটাও কিন্তু বের হইতে হবে। তার টোটাল দূরত্ব কত হবে? টি প্লাস ডি ভাগ 3, টি প্লাস এই টি আর এই ডি ভাগ 3। তাহলে এল ইজিক্যালটা কত হবে? ড্রিলের ক্ষেত্রে এল ইজিক্যালটা হবে তোমার টি প্লাস ডি ভাগ 3। তাহলে আমাদের সূত্র হবে কি বলো দেখি? এখানে ড্রিল করার জন্য সূত্র কি হবে? টি ইজিক্যাল টু এল ভাগ এনএস, টি ইজিক্যাল টু এল ভাগ এনএস, এল ভাগ এনএস মান বসাই দাও। এল এর বদলে কত বসাইবা? টি প্লাস এসে ডি ভাগ 3 ভাগ এনএস, টি প্লাস ডি ভাগ 3 ইজিক্যাল টু এনএস। এটা হচ্ছে মেশিনিং টাইমের সূত্র। এখন আমরা অঙ্কে চলে যাবো ডাইরেক্ট। আমরা প্রথমে এই অঙ্কটা করি। দেখো কি কি দেওয়া আছে। 32 মিলিমিটার ব্যাসের একটি জবকে লেদ মেশিনের সাহায্যে টার্নিং করতে হলে কত আরপিএম এর প্রয়োজন হবে? যদি কাটিং স্পিড দেওয়া আছে 25 মিটার পার মিনিট। আচ্ছা, আমার কি কি ডাটা দেওয়া আছে ডাটাগুলো লিখে ফেলি। ডাটা গিভেন লেখা দেওয়া আছে, ডাটা গিভেন 32 মিলিমিটার ব্যাস দেওয়া আছে, ডি ইজ ইকাল টু 32 মিলিমিটার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে মিটারে, এটা আছে মিলিমিটারে, তার মানে আমরা মিলিমিটারে মিটার করে ফেলি, মিলিমিটার আছে এটারে মিটার করে ফেলি। তাহলে 32 ভাগ 1000, 32 ভাগ হয়েছে 1000, তাহলে আসবে 0.032 মিটার, 0.032 মিটার। মানে মিলিমিটার মিটার করলাম কেন? কারণ এখানে আছে মিটারে, তাই না? আচ্ছা, এন ইজিক্যাল টু কতটা বের করতে বলছে? এন ইজিক্যাল টু হোয়াট? আরেকটা জিনিস আছে কাটিং স্পিড, মানে সিএস দেওয়া আছে, সিএস ইজিক্যাল টু আছে 25 মিটার পার মিনিট, 25 মিটার পার মিনিট। এই তো আমাদের বলতে এন বের করতে হবে, সোজা একটা অঙ্ক। আমরা জানি সিএস ইজিক্যাল টু পাই ডিএন, সিএস ইজিক্যাল টু পাই ডি এন, তাই না? তো বা এন ইজিক্যাল টু কত হবে? এন ইজিক্যাল টু, আচ্ছা এর নামের মান বসাই দিই। সিএস এর মান কত বসাবো? 25, একক হবে মিটার পার মিনিট, মিটার পার মিনিট, ইন্টু পায়ের ইজিক্যাল টু পাই মানে পাই, ইন্টু ডি এর মান কত? 0.032, 0.032 একক কি
মিটার ইন্টু এন, এন এর মান আমাদের বের করতে হবে, যেটা মান বের করতে হয় ওটার একক বসাইতে হয় না। একক কাটাকাটি দিয়ে দেখো কি আসে, এই যে এটার এটা কাটাকাটি চলে যাবে, এই মিটার আর এই মিটার কাটাকাটি যাবে, তাহলে পার মিনিট থাকবে, একক থাকবে কি পার মিনিট। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এন এর মান চলে আসবে, সুতরাং এন ইজ ইকাল টু 250 আর পি এম। আর পি এম কেন, এই যে মিনিট আসছে দেখো, এই যে মিনিটে, পার মিনিটে, রেভলিউশন পার মিনিট, বুঝতে পারছো? তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, একটি ব্রাশ পিনের দৈর্ঘ্য 500 মিলিমিটার এবং ব্যাস 40 মিলিমিটার। ব্রাশ পিনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিলিমিটার এবং ব্যাস হচ্ছে কত, 40 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমি ডাটা লিখে ফেলি, ডাটা গিভেন যদি লিখি, ডাটা ব্রাশ পিনের দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিলিমিটার, তার মানে এল ইজ ইকাল টু 500 মিলিমিটার, 500 মিলিমিটার। আচ্ছা, এখানে আছে মিনিটে, এই দেখো এখানে আছে মিনিটে, মিটারে, আর এখানে মিলিমিটারে, তাহলে মিলিমিটারে রাখবো না আমরা, এটা কি করবো, এটার আমরা 1000 ভাগ দেবো, 1000 ভাগ দিয়ে এটা মিটারে নিয়ে আসবো, কারণ একই অঙ্কে দুই ধরনের একক থাকে না, সোজা হিসাব, তাই না? 500 ভাগ যদি 1000 করি তাহলে তোমার আসবে 0.5 মিটার, এই যে 0.5 মিটার। ব্যাস দেওয়া আছে 40 মিলিমিটার, ডি দেওয়া আছে তোমার, ডি দেওয়া আছে 40 মিলিমিটার। 40 মিলিমিটার মিলিমিটার না রেখে আমরা কি করবো, মিটার করব। তো 40 ভাগ হয়েছে 1000, 40 ভাগ 1000 কত আসে, 0.04 মিটার, 0.04 মিটার। কাটিং স্পিড দেওয়া আছে কত, সিএস, সিএস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 মিটার পার মিনিট। আর ফিট দেওয়া আছে, দেখো ফিটের এককটা খেয়াল রাখতে হবে, ফিট মানে এস, এস ইজ ইকুয়াল টু হয়েছে 0.8 মিলিমিটার পার রেভলিউশন, মিলিমিটার পার রেভলিউশন। আচ্ছা, মিলিমিটার পার রেভলিউশন না রেখে আমি কি করব, মিটার পার রেভলিউশন করব। তাহলে 0.8 রে 0.8 ভাগ হয়েছে 1000, তাহলে এটা আসবে তোমার 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা হচ্ছে মিটার পার রেভলিউশন। আচ্ছা, তবে একে একবারে মানে ব্যাসটা কমাইতে হবে, ব্যাসটা কত ছিল 40, ব্যাস কমায় কি করতে হবে, আনতে হবে, টার্নিং করতে কত সময় লাগবে, মানে টার্নিং এর টাইম কত, টি ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, ব্যাস যে কত কমায় কত আনবে, একবারে আনবে না, দুইবার আনবে না একবার আনবে, যদি দুইবার আনতাম তাহলে দুইবার হিসাব করতাম, টাইমটা দুইবার হইতো, একবার আনলে একবার হিসাব করতে, এই ডাটাটা আমার কোনো কাজে লাগবে না আসলে, মানে একবারে 40 থেকে আমি ব্যাস কমায় এত করব, তাই না? আমাদের টার্নিং টাইম ব্যয় করতে হবে, টার্নিং টাইম ব্যয় সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু এল ভাগ এনএস। আমাদের এল এর মান দেওয়া আছে, দেখো এই যে একটা একটা করে দেখো কি কি মান দেওয়া আছে, এই যে এল এর মান দেওয়া আছে, এন, এন এর মান দেওয়া নাই, এস এর মান দেওয়া আছে, এই এস এর মান দেওয়া আছে। তাহলে আমরা যদি টি বের করতে চাই, টি যদি বের করতে চাই তাহলে আমাদের এন এর মান লাগবে। এন আমরা কোথায় পাবো জানো, এন পাবো এখান থেকে, সিএস ইজ ইকুয়াল টু পাই ডিএন, এখান থেকে এনটা পাবো, এখান থেকে এনটা এখানে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে সিএস ইজ ইকুয়াল টু পাই ডিএন, সিএস এর মান কত দেওয়া আছে 60, একক কি মিটার পার মিনিট, ইজ ইকুয়াল টু পাই ইন্টু ডি এর মান কত 0.04 মিটার, ইন্টু এন এর মান কত, এন এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে এন এর মান বের করা যায়, এন এর মান আসবে তোমার, এন এর মান 478 আরপিএম, মানে রেভলিউশন পার মিনিট, তাই না, রেভলিউশন পার মিনিট। তাহলে এন এর মান যদি আমি এখানে বসাই দিয়ে হয়ে যাবে অঙ্ক, এই যে এল এর মান কত 0.5 মিটার, 0.5 মিটার, এন এর মান কত 478 পার মিনিট, ইন্টু এস এর মান কত 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটার একক কি মিটার পার রেভলিউশন। আচ্ছা, তাহলে আমার কাটাকাটি যায়, দেখো কাটাকাটি কি যায়, এই মিটার আর এই মিটার কাটাকাটি যায়, শুধু থাকে কি মিনিট থাকে, যে মিনিট। তাহলে এখান থেকে অ্যান্সার চলে আসবে 1.31 মিনিট। ঠিক আছে, সোজা অঙ্ক এগুলো একটা। আমরা এখন এই অঙ্কটা করি, শেষ অঙ্ক এটা।
এগুলো সোজা অঙ্ক, এগুলোকে এমনিই পারবা। আর দেখো, একটি ড্রিল মেশিন দ্বারা 50 সেন্টিমিটার পুরুত্বের একটি ইস্পাত পাতে 30 সেন্টিমিটার ব্যাসের ছিদ্র করতে হবে। যদি কাটিং স্পিড 150 মিটার পার মিনিট হয় এবং ফিট 0.4 মিলিমিটার পার মিনিট হয়, তার মেশিনিং টাইম কত? সোজা অঙ্ক এগুলা। ড্রিল মেশিনের দ্বারা 50 সেন্টিমিটার পুরুত্বের একটা ছিদ্র করতে হবে। তার মানে এই আমি যদি আঁকি যে পাতটা, এই একটা পাত, এই পাতের পুরুত্ব হয়েছে তোমার, এই যেটা পুরুত্ব হয়েছে তোমার 50 সেন্টিমিটার। এই যে হচ্ছে টি ইজ ইকাল টু 50 সেন্টিমিটার। যখন ড্রিল মেশিন দিয়ে যখন ছিদ্র করবা, ছিদ্র করলে কিন্তু ছিদ্রটা এরকম হবে, এই যে ড্রিল মেশিনের মাথাটা কিন্তু বের হবে। তাহলে বলো দেখি, এই ড্রিল মেশিনের মাথাটা কতটুকু দূরত্ব করবে? শুধু টি না, টি এর পরে আরও সে যাবে, এটা হচ্ছে d/3। ড্রিল মেশিনের যে ব্যাস আছে, এই ব্যাস ভাগ 3, টি ইজ ইকুয়াল d/3। তাহলে বলো দেখি অতিক্রান্ত দূরত্ব কত হবে? এল ইজ ইকাল টু টি প্লাস d/3। এল ইজ ইকাল টু টি প্লাস d/3। এখন কি কি ডাটা দেওয়া আছে আমি লিখে ফেলি। একটি ড্রিল মেশিন দ্বারা 50 সেন্টিমিটার পুরুত্বের একটি ছিদ্র করতে হবে, 30 সেন্টিমিটার পাশে ব্যাসের ছিদ্র করতে হবে। আচ্ছা, এখানে সব কিছুই আছে দেখো তোমার সেন্টিমিটারে, আবার এই ফিট আছে মিলিমিটারে, কাটিং স্পিড আছে মিটারে। তো কি করবা তুমি? সবগুলো একই এককে নিলে ভালো হবে। তাহলে আমি এক কাজ করি, আমি সেন্টিমিটারকে মিটার করি, এই সেন্টিমিটারকে মিটার করব, এই সেন্টিমিটারকে মিটার করব, আর এই মিলিমিটারকে আমরা মিটার করব। তাহলে সব এক এক হয়ে যাবে। তো প্রথমে আমাদের ড্রিল মেশিন দ্বারা টি এর মান দেওয়া আছে, দেখো টি ইজ ইকাল টু দেওয়া আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার যদি আমি মিটার করি, তাহলে এটার 100তে ভাগ দিতে হবে, 50 ভাগ 100, তাহলে এরকম আসবে 0.5 মিটার। টি এর মান আসছে 0.5 মিটার। ব্যাস দেওয়া আছে কত? ডি ইজ ইকাল টু দেওয়া আছে কত? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার। কাটিং স্পিড দেওয়া আছে, সিএস দেওয়া আছে 150 মিটার পার মিনিট, 150 মিটার পার মিনিট। আর ফিট দেওয়া আছে তোমার এস ইজ ইকাল টু দেওয়া আছে 0.4 মিলিমিটার পার মিনিট। 0.4, এটা হচ্ছে মিলিমিটার পার মিনিট। আমরা যদি মিলিমিটার মিটার করি, তাহলে এরকম আসবে 0.4 রে তুমি ভাগ দাও 1000 দিয়ে, 0.4 ভাগ দিয়ে 1000 ভাগ দিলে আসবে 4 × 10⁻⁻4, 4 × 10⁻⁻4, এটা হচ্ছে মিটার পার মিনিট আসলো। আমাদের মেশিন টাইম বের করছে, টি বের করতে বলছে, টি ইজ ইকাল টু হোয়াট? টি এর জন্য সূত্র হয়েছে আমাদের টি ইজ ইকাল টু এল ভাগ এনএস। টি ইজ ইকাল টু কত? এল ভাগ এনএস। এল এর মান দেওয়া আছে, আচ্ছা কি কি মান দেওয়া আছে আমি দেখি। দেখো, এই এল এর মান দেওয়া আছে, যে এল ইজ ইকাল টু এইটা, টি আর ডি দেওয়া আছে, এগুলো সব বের করা যাবে। এস এর মান দেওয়া আছে, দেখো এই যেটা আমাদের ওই আগের মতো কি নাই, এন নাই। এন আমরা কোথা থেকে বের করবো? এই যে সূত্র থেকে বের করবো। সিএস ইজ ইকাল টু পাই ডিএন। এখান থেকে আমরা এন বের করবো। সিএস এর মান কত দেওয়া আছে? 150 মিটার পার মিনিট ইজ ইকাল টু পাই ইন্টু ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান আমরা একটু ভুল করতেছি। আমি এর আগে রকম বললাম যে ফিডের এককটা একটু খেয়াল রাখবা। ফিডের এককটা দেখো, এই যে ফিডের যেখানে এককটা আছে, আমরা যেটা ভুল করতেছিলাম আর কি, এই যে ফিডটা দেখতেছ, এই ফিডের এককটা একটু খেয়াল করে দেখি। ফিডের এককটা হয়েছে মিলিমিটার পার রেভলিউশন, তাই না? ফিডের এককটা এটা সবসময় অঙ্কের ক্ষেত্রে এটা খেয়াল রাখবা, ফিডের এককটা খেয়াল রাখবা। আগের অঙ্কে কিন্তু মিলিমিটার পার রেভলিউশন ছিল, কিন্তু এখন মিলিমিটার পার মিনিট। দেখো ফিডের এককটা, তার মানে আমাদের এটা লাগবে না, এই যে এগুলো লাগবে না, ঠিক আছে? আমাদের এই ফিটটা এস ইজ ইকাল টু এস এর একক হবে তোমার মিলিমিটার পার রেভলিউশন, কিন্তু এন এস হিসাবে দেওয়া আছে। ফিটটা কি হিসাবে দেওয়া আছে? এটা আসলে এন এস এর মান। এটা কি কার মান? এন এস এর মান। বুঝাইতে পারছি? এখানে পেজটা লাগবে আর কি। ফিটটারে 2 এককে প্রকাশ করা যায়, ফিটটাকে 2 এককে প্রকাশ করা যায়। একটা মিলিমিটার পার মিনিটও প্রকাশ করা যায়, আবার মিলিমিটার পার রেভলিউশনেও প্রকাশ করা যায়। এখানে আমাদের যে ফিটটা দেওয়া আছে, এটা মিলিমিটার পার মিনিটে দেওয়া আছে, তার মানে এটা এস না, এটা এনএস। এই এনএস এর টোটাল মানই দেওয়া আছে, এনএস এর টোটাল মান দেওয়া আছে।
এই যেখানে যে এনএস দেখতেছো, এনএস এর টোটাল মানি দেওয়া আছে তোমার মিলিমিটার পার মিনিটে। তাহলে সবচেয়ে বড় ভুল কিন্তু এখানেই হবে। তোমরা এককটা একটু ভালো করে খেয়াল রাখবা যে ফিটের একক কোনটা দেওয়া আছে। অন্যান্য অঙ্ক আমরা যেটা করছি ওইটা একক দেওয়া আছে মিলিমিটার পার রেভলিউশনে। দেখো তুমি আগের অঙ্কে টাইনে দেখো মিলিমিটার পার রেভলিউশন আছে, কিন্তু এখন মিলিমিটার পার মিনিটে আছে। তার মানে এটা এনএস এর মান দেওয়া আছে। তাহলে আমরা আর এখান থেকে বের করবো না, এন বের করবো না, কারণ এনএস এর টোটাল মানে দেওয়া আছে। তাহলে এখন শুধু মান বসাই দিব। এল এর মান কত? এল এর মান হচ্ছে টি প্লাস ডি ভাগ 3। তাহলে 0.5 প্লাস ডি ভাগ 3, 0.3 ভাগ 3। এটার একক হচ্ছে তোমার মিটারে। 0.5 ডি ভাগ 3 মিটারে। আর এনএস এর মান দেওয়া আছে তোমার 4 ইন্টু 10⁻⁻⁴। একক হচ্ছে তোমার মিলিমিটার পার মিনিটে, মিটার পার মিনিটে। তাহলে আমাদের এই মিটার আর এই মিটার কাটাকাটি যাবে, তো শুধু থাকবে কি এই মিনিট থাকবে, টি এর একক মিনিটে থাকবে। তাহলে দেখো তো কত আসে অ্যান্সার, তাহলে 1500 মিনিট, এটাই অ্যান্সার। এই অঙ্ক আসলে আসবে না, জাস্ট একটু করে রাখলাম যাতে মানে আসলেও দিতে পারো আর কি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।